প্র্যাকটিক্যালি মাঠ পর্যায়ে গিয়া এই প্রথমবার একটা বড় ধরনের বিপদ থেকে তিনি মুক্তি পাইছেন। ওনার উচিত একটু সামান্য হাদিয়াটা দিয়ে করা, একটু খাওয়ানো মানুষকে। জানেও মরে যেতে পারতেন কালকে যে ঘটনার জন্য প্রস্তুতি নিয়েছিল নূরের ভাষায়, যে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা চাপাতি চুপাতি তারপর কি তাগুয়া ফাগুয়া যা আছে সবকিছু নিয়ে রাস্তার মধ্যে গাছ ফলাইয়া যেভাবে অপেক্ষা করতেছিলেন, নূরে একদম ওই পার পাঠানোর মতন একটা সিচুয়েশন তার কাছে মনে হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করছিল যে 3 ঘন্টা তিনি তার নেতাকর্মী নিয়ে এক বাড়িতে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পরবর্তী সময়ে স্থানীয় পুলিশ, সেনাবাহিনী তাকে সেই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসতে হয়। দর্শক, ভিপি নূরের যেই বিষয়টা গতকালকে থেকে আলোচনা সমালোচনায় আছে, পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের যিনি সভাপতি ভিপি নূর, তাকে অবরুদ্ধ করার অভিযোগ করেছে। তিনি সরাসরি অভিযোগ করেছেন, উঠেছে না, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। রাত 11টার দিকে ভিপি নূর তার ভেরিফাইড ফেসবুক পেজে অবরুদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তার বক্তব্য হচ্ছে, বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় এক স্মরণ সভায় অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি। তার লাইভ দেখে স্থানীয় পুলিশ এবং প্রশাসনকে ফোন করার পর 3 ঘন্টার মাথায় রাত 1টার দিকে সেনাবাহিনীর 2টি গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছান এবং তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন। তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলছেন যে, মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি মানে ছটকা, লোহার রড, রামদা ইত্যাদি নিয়ে তাদের পথরোধ করেন। এমন সময় স্থানীয় কয়েকজনকে, তার নেতাকর্মীদেরকে মারধর করে 2টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এমনকি জাতীয় কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাসান মামুন বলছেন, নুরুল হক নূর এলাকায় অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এটা নুরু দেয়, সবসময় ভিপি নূর দিত, তো যখন আওয়ামী লীগের বিপরীতে দিত তখন বাকিদের কাছে তখন ভাল লাগতো, বিকাশ যাইতো গরম গরম। বাট যখন এখন ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, যখন বিভিন্ন ইস্যুতে বিএনপিকে টার্গেট করে চান্দাবাজের দল, এই লুটেরার দল, এরকম নানান বক্তব্য কিন্তু ভিপি নূর দেয়। ভিপি নূর তো চিনেনি, সেই জ্বালাময়ী বক্তব্য যখন শত্রুর বিরুদ্ধে যায় ভালোই লাগে, যখন নিজের উপর পড়ে তখন এটা কিন্তু উস্কানিমূলকই মনে হয়। বিএনপি নেতা, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলছেন, এছাড়াও বুধবার তিনি প্রকাশ্যে একটি ঠিকাদারি কাজ নিয়ে জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন ভিপি নূর। বৃহস্পতিবার চরবিশ্বাস বাজারে তার লোকজন বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছেন। এইসব উস্কানিমূলক বক্তব্যের কারণে স্থানীয় লোকজন ভিপি নূরকে সাইজ করার জন্য ক্ষিপ্ত হন, আর ওই নেতা ঢাকাতেই অবস্থান করছে। আর অবরুদ্ধ হওয়ার পর তিনি নিজে সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনকে উদ্ধারের জন্য ফেসবুক পোস্টে তিনি পোস্ট করেছিলেন। বুঝতে পারছেন, ভিপি নূরের আওয়ামী লীগের আমলে ভিপি নূর এরকম বিপদে একবার মনে পড়ছিল, কোথায় জানি গিয়া, আমার খেয়াল আছে সম্ভবত হাজি শরীয়তুল্লাহর বাড়িতে মনে গেছিলেন, না জানি কোথায়, ওইখানে একবার এরকম ঝামেলায় পড়ছিল। তো এখন একটু ঘন ঘনই পড়ছে। তবে ভিপি নূরের উচিত বক্তব্য দেওয়ার সময় সম্মান রাখা দেওয়া, নয়তো পরিস্থিতি যে আকার ধারণ করছে এমনও হইতে পারে যে হিরো আলমের মতন অবস্থান হয়ে যেতে পারে। মানে যেটা বোঝাচ্ছি, হিরো আলম দেখেন আওয়ামী লীগের আমলে কথায় কথায় নির্বাচন, এর বিরুদ্ধে নির্বাচন, ওর বিরুদ্ধে নির্বাচন, বিএনপি আসার পর 2-1বার থাবর টাবর খাইয়া এখন কিন্তু একদম ঠান্ডা হইয়া, না আছে নির্বাচনের মানে চুলকানি, আরো আছে অনেক কিছু, বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখের কথার আশ্বাসে তিনি রাজপথের রাজনীতিতে ফিরলেন, কিন্তু পাশার দান কোনোভাবে পাল্টে গেলে, সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের চেহারাটা পাল্টে গেলে, তখন তারেক রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দকে যে আরেক দফা 1-11-র মতো গ্রেফতার, সেনা হেফাজত, নির্যাতন, মামলার পর মামলা তার মুখোমুখি হতে হবে না, সেটাকে নিশ্চিত করবেন। তার চেয়েও দেখুন গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখের কথায় বিরোধী দলীয় রাজনৈতিক নেতা হিসেবে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে এবং সেই অপেক্ষায় তারেক রহমান ফিরলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নির্বাচনটি আরো পেছাতেই থাকেন, রাজপথে জামায়াতে ইসলামী, এনসিপি আন্দোলন করতে থাকে যে প্রশাসন যথেষ্ট নিরপেক্ষ হয়নি, প্রস্তুতি যথেষ্ট নেই, কিংবা এনসিপি নানা রকম যেসব যুক্তি হাজির করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো নেই, কাজে নির্বাচন আরো পেছাতে থাকে, এই অনিশ্চয়তার মধ্যে ফিরবেন তারেক রহমান। সে কারণে আরেকটি যে খবর বাতাসে ভাসছে সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই খবরটি হচ্ছে, এমন হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট, তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিত্বের পদে জামায়াতে ইসলামী, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ শীর্ষস্থানীয় রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে সংযুক্ত করে একটা জাতীয় সরকার গঠনের মডেল নিয়েও তারেক রহমান আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে আলোচনা হতে পারে। তারেক রহমান আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার হিসেবে এই জাতীয় সরকার গঠনের যে খবর গত কিছুদিন ধরেই আসলে আছে
এই বৈঠকটিকে সামনে রেখে আবারও একটু উস্কে উঠেছে, সেটা বরং তারেক রহমান ফেরার ক্ষেত্রে আমার কাছে অত্যন্ত যুক্তিসঙ্গত সম্ভাবনা বলে মনে হয়। কারণ দেখুন, পরিস্থিতিটা এখন এমন, জামায়াতে ইসলামী সরকারের ওপরে তাদের ব্যাপক প্রভাব বিরাজ করছে, সরকারে তাদের একটা শক্তি আছে, সেটা প্রকাশ্য হয়ে উঠছে। কারণ জাতীয় নাগরিক পার্টির রাজপথের শক্তি হিসেবে সরাসরি তারা কাজ করছে। জাতীয় নাগরিক পার্টির রাজপথের শক্তি জনশক্তির দিক থেকে নয়, কিন্তু তাদের মবের শক্তিকে সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে তাদেরকে একটা শক্তিশালী অবস্থানে রেখেছে। এই অবস্থায় বিএনপি বরং এক রকমের শক্তিহীন, ক্ষমতাহীন বোধ করছে, এবং বিএনপির তরফে নির্বাচনের জন্য যে অস্থিরতা, তা জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি কিংবা এবি পার্টির মতো দলগুলোর পছন্দ হচ্ছে না। কারণ ক্ষমতার যতটা কাছে তারা 5ই আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কারণে যেতে পেরেছে, নির্বাচন হয়ে গেলে সেই নির্বাচন পরবর্তী সরকারে আসলে তারা সে ধরনের কোনো ক্ষমতার ভাগ পাবে কিনা সে নিয়ে অনিশ্চয়তা তাদের মধ্যে তীব্র, এবং সেটা তাদের মধ্যে একটা চরম নিরাপত্তাহীনতাও তৈরি করে 5ই আগস্ট পরবর্তী নানা ঘটনা প্রবাহের কারণে। এ কারণেই বিএনপির যেমন একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা আছে, তেমনি বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে তা ঠেকানোর জন্য একটা সংগঠিত রাজনৈতিক শক্তিও রাজপথে যেমন আছে, আছে সরকারের ভেতরে এবং আছে প্রশাসনেও। কাজেই বিএনপি এবং সেই শক্তি দুপক্ষকেই এখন একরকমের ক্ষমতা ভাগাভাগি করবার কথা ভাবতে হচ্ছে। বিএনপি জানে নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার থেকে তারা যেমনটা দাবি করছে ছাত্র উপদেষ্টারা সরে যাবে, তার কোনো সম্ভাবনাই নাই। কারণ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ক্ষমতা থেকে সরে গিয়ে এমন একটা বিপজ্জনক অবস্থায় নির্বাচনী লড়াইয়ে যাবে না যদি কোনোদিন নির্বাচন অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর জন্যও এই বিষয়টি সত্যি, কারণ নির্বাচনে তারা শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে ভোটের লড়াইয়ে কতগুলো আসন নিয়ে আসতে পারবে তা নিয়ে তাদের ভেতরে সন্দেহ আছে। কিন্তু 5ই আগস্টের পর থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তারা অত্যন্ত সুগভীর রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারছে। কাজেই তারাও নির্বাচনের চাইতে এই এখনকার যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় অধিক সন্তুষ্ট, এবং তাদের জন্য সেটাই ভালো। তাহলে বিএনপির জন্য ক্ষমতার কাছাকাছি যাওয়ার বা একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নিজেদের প্রভাবটাও খাটানোর একমাত্র পথ আসলে সামনে রয়ে গেছে হয়তোবা এই জাতীয় সরকারে অংশগ্রহণ। আর সত্যি যদি আমরা ভাবি, তারেক রহমান এবং তার মা বেগম খালেদা জিয়া দুজনেই চান যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দেশে ফিরে রাজনৈতিক দায়িত্ব গ্রহণ করবেন, তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এমন একটা আলাপ আলোচনা বা মীমাংসায় পৌঁছানো ছাড়া আসলে বিএনপির রাজনীতির এইরকম একটা সময়ে আর কোনো সহজ ভবিষ্যৎ কি আছে? মানে বিএনপির রাজনীতিকে বড় ধরনের অনিশ্চয়তা থেকে মুক্ত করবার জন্যও হয়তো তাই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার এই লন্ডন আলোচনা সত্যিকার অর্থেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন বলছেন, বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় পলিটিক্যাল ইভেন্ট হয়ে উঠতে পারে। কারণ বিএনপির তরফে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর ভরসার পরিমাণ অত্যন্ত কম, সেটা পরিষ্কার। বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা, বিএনপির রাজনীতিবিদরা সহ অভিজ্ঞ সকলেই যে বুঝতে পারছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কবে নির্বাচন দেবেন তা নিয়ে একটা অনিশ্চয়তা আছে, সেটা খুব স্পষ্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যেসব প্রভাবশালী পক্ষ, জাতীয় নাগরিক পার্টি কিংবা জামায়াতে ইসলামী, তারা যে বর্তমান ব্যবস্থায় সন্তুষ্ট এবং সেই অবস্থাটিকে ধরে রাখতে চায় যে কোনো উপায়ে, সেই সন্দেহ এই বিএনপি পক্ষীয় রাজনীতির মধ্যে অত্যন্ত দৃঢ়। ইউনূসের অধীনে নির্বাচন মানবে না বিএনপি, এটা বিএনপি মোটামুটি স্পষ্ট করছে বিএনপির বক্তব্যে। এখন এ বিষয়ে আর তেমন সন্দেহ সংশয় নেই যে বিএনপি ইউনূসের অধীনে নির্বাচন মানবে না। বিএনপি রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দিতে চাইছে, ইউনূসকে সরাতে চাইছে, কিন্তু বাস্তবে যেটা হবে, ইউনূসকে সরাতে যে বিএনপি নিজেরাই রাজনীতি থেকে হারিয়ে যাবে। বিএনপির এই বক্তব্যের জবাব দিব, বিশ্লেষণ করবো এবং বাস্তবতা কি হতে যাচ্ছে। দর্শক, প্রভাবমুক্ত হয়ে এই সরকারের নির্বাচন আয়োজন নিয়ে সংশয় রয়েছে, মানে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, আর সংশয় থাকলে সেখানে তো আর বিএনপি যাবে না। বিএনপি এর অর্থ হচ্ছে যে বিএনপি নিশ্চিত হয়ে গিয়েছে নির্বাচন যেহেতু ডিসেম্বরে হচ্ছে না, এখন বিএনপি পরাজিত হবে, এটা নিশ্চিত। আর বিএনপি পরাজিত হবে কথা আমরা আগেই বলে আসছি যে বিএনপি ভোটে হারবে, জিতবে জামাত চরমোনাই এনসিপি জোট, বিএনপি জিততে পারবে না। বিএনপি নির্বাচনে পরাজিত হবে, হারবে। এই জন্যে তারা বলবে যে না, এই সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, আমরা নির্বাচনে যাবো না। নির্বাচন বর্জনও করতে পারে, বিভিন্ন জায়গায় ছাত্র সংখ্যা নির্বাচন, এগুলো ছাত্রদল বর্জন করবে, কারণ তারা 40,000-এর মধ্যে 250 ভোটও পাবে না, তারা বর্জন করবে। তো বিএনপি কিন্তু আবার সেই বর্জনের দিকে যাচ্ছে, তাদের চিন্তায় দর্শনে আমি সেই লক্ষণ পাচ্ছি। এখন চিন্তা করেন, আওয়ামী লীগ আমলে নির্বাচন বর্জন করাটাই ছিল সঠিক, বর্জন করে বিএনপি টিকে আছে। 18 সালে বর্জন করতে পারে নাই বলে বিএনপি
5 বছরের জন্য ধৈর্য হয়ে বসেছিল। এই জন্য দেখেছেন যে 18 সালের সেই রাতের নির্বাচনের পর থেকে 23 সাল পর্যন্ত, 23 সাল 28 অক্টোবর পর্যন্ত কোনো হরতাল অবরোধ দেখেছেন বাংলাদেশে? কিচ্ছু হয়নি, একদম নির্বিঘ্নে 4.5 বছর দেশ চালিয়েছে। 4.5 বছর বেশি সময় দেশ চালিয়েছে আওয়ামী লীগ। নির্বাচন বর্জনের মধ্য দিয়েই সফলতা ছিল হাসিনা আমলে। কিন্তু বিএনপি এখন যেহেতু ওই নির্বাচন বর্জন কেন্দ্রে চিন্তা ভাবনা করছে, বিএনপি যদি এটা করে তাহলে রাজনীতি থেকে একদম হারিয়ে যাবে। এই বিএনপি আর উঠে দাঁড়াতে পারবে না। দলের অভাব নেই, অনেক দল হয়েছে, নির্বাচন হবে, জনগণ ভোট দিবে। এখানে জাতিসংঘ একটা কথা বলেছে, কথাটা বলেছে আওয়ামী লীগকে মাথায় রেখে, কিন্তু বিএনপির ক্ষেত্রে এটা প্রযোজ্য যে সব দল অংশগ্রহণ করা মানে অন্তর্বর্তীমূলক নির্বাচন, এটা জরুরি না। জনগণ বা সব শ্রেণী পেশার মানুষ ভোট দিতে পারাটাই হচ্ছে অন্তর্বর্তীমূলক। এখন সাপোজ বিএনপি নির্বাচন অংশগ্রহণ করলো না আগামী নির্বাচনে, কিন্তু 70-80% মানুষ ভোট দিল, তখন এই নির্বাচন নিয়ে পৃথিবীর কেউ প্রশ্ন তুলতে পারবে? অবশ্যই 70-80% লোক ভোট দিবে। বিএনপি নির্বাচন বর্জন করলো, একদম হারিয়ে যাবে বিএনপি। তাহলে বিএনপির ধ্বংস নির্বাচনে অংশগ্রহণ করলেও কিন্তু তাড়াতাড়ি হারিয়ে যাবে। সেই পথে যাচ্ছে বিএনপি, আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখেন, বিএনপি কেন সুষ্ঠু নির্বাচনে সংশয় প্রকাশ করে নির্বাচনে অংশগ্রহণ না করার ইঙ্গিত দিচ্ছে। এর কারণ হচ্ছে বিপুল সংখ্যক জেনজি ভোটার হচ্ছে এই জানুয়ারিতে। বিএনপি চেয়েছিল জেনজি ভোটার হওয়ার আগেই যেন নির্বাচনটা হয়ে যায়। ডিসেম্বর জিকিরের নানান তাৎপর্যের একটা হচ্ছে এই নতুন তরুণ প্রজন্মের ইয়াংরা জানুয়ারিতে ভোটার হচ্ছে, তার আগেই যেন নির্বাচনটা হয়ে যায়। কারণ ওই ইয়াংরা কেউ বিএনপিকে ভোট দিবে না। বিএনপি যারা ইয়াংদের সংগঠন, ছাত্র সংগঠন হচ্ছে বুড়োদের, আর জেনজিরা তো এদের, যেমন ছাত্র দলের সভাপতি বৃদ্ধ, তাহলে জেনজি ছেলেরা কি ছাত্র দল করবে? করবে না। তারা করবে তরুণদের দল, অথবা যেখানে তারুণ্যকে ধারণ করার মতো স্কোপ আছে, তারুণ্য বিকশিত হওয়ার মতো জায়গা আছে। আজকে একটা জেনজি ছেলে যদি ছাত্র দলে যোগ দেয়, ছাত্র দলের সভাপতি হতে তার লাগবে 18 বছর এখন থেকে। এর মানে আজকে যে ছেলেটা ছাত্র দলে যোগ দিচ্ছে, তিনি যদি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হতে চান, 2040 সাল পর্যন্ত তাকে অপেক্ষা করা লাগতে পারে। 2040 সাল পর্যন্ত অপেক্ষা করে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হবেন, দরকার আছে? দরকার নেই। তো এই জন্য তারা বিএনপি করে না, বা তারা বিএনপিকে ভোটও দিবে না। এই নতুন জেনজি ভোটার হওয়া, বিএনপির জনপ্রিয়তা বা আকাম ফাঁস হওয়া, জনপ্রিয়তা হ্রাস পাওয়া, এই সব মিলে বিএনপি মনে করছে যে নির্বাচনে বিএনপি এমনিতেই হারবে।